আমার বিয়ের কয়েক মাস পরেই জানতে পারলাম আমার শাশুড়ি প্রেম করেন। আমার স্বামী বিদেশে থাকেন, আমি আর আমার শাশুড়ি বাড়িতেই থাকতাম। আমার শাশুড়ি ছিলেন বিধবা, তিনি প্রতিদিন সন্ধ্যায় রান্না করতেন আর খাবারটা নিয়ে যেতেন আর বলতেন এটা নাকি উনি একটা অনাথ শিশুকে দেন, এতে করে নাকি আমার শ্বশুর পুণ্য পায়। যাই হোক, একদিন আমার শাশুড়ি অজ্ঞান হয়ে গেলেন, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার আমার শাশুড়িকে দেখে বললেন যে আমার শাশুড়ি নাকি গর্ভবতী। এই ব্যাপারটা আমি আমার শাশুড়িকে জানাইনি। পরের দিন আমার শাশুড়ি যখন বের হলো, আমি তাকে অনুসরণ করতে করতে একটা পুরনো বাড়িতে গেলাম। দরজা খুলতেই যেটা দেখলাম সেটা দেখে তো আমার হুশ উড়ে গেল, কারণ আমার শাশুড়ি সারাদিন রাত কি করতো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু আমার স্বামী যখন এখন বিদেশে চলে গেছে, এখন আমার শাশুড়ির সাথে টুকটাক একটু কথাবার্তা হয়। কিন্তু আমার শাশুড়ি অন্য সব শাশুড়ির মতো ছিল না, তিনি খুব অদ্ভুত ছিলেন। আমি যদি কোনো কাজ না করতাম তাহলে আমাকে কিছু বলতেন না, উনি নিজে ওই কাজটা করে ফেলতেন। শাশুড়িকে বললাম, আপনি যদি খাবার দিতেই যান তাহলে এত দেরি করে কেন যান, একটু তাড়াতাড়ি গেলেই তো হয়। আমার তো আবার সকাল সকাল ঘুমাতে হয়, কারণ সকালে যাতে আমি আবার আমার স্বামীর সাথে কথা বলতে পারি। তখন শাশুড়ি বলেন, গরিবদের খাবার দেওয়ার পর আমি একটু পাড়া মহল্লায় যাই, সেখানে তাদের সাথে কথা বলি, এই জন্য একটু দেরি হয়ে যায়। এরপর যখন আমি বাইরে চলে যাব, তুমি আর আমার জন্য চিন্তা করো না, আমি বাইরে থেকে দরজা লক করে চাবিটা আমার সাথে নিয়ে যাব। আমি আমার শাশুড়ির কাছ থেকে এই কথাটা শুনে কিছুটা স্বস্তি পেয়েছিলাম। এখন আমি নিজেকে অনেক অনেক ভাগ্যবান মনে করতেছিলাম, কারণ আমি এমনই একজন শাশুড়ি পেয়েছি যিনি কিনা আমাকে কোনো কিছুই বলেন না বা আমার ব্যাপারে ওনার কোনো হস্তক্ষেপই নেই। নিজের শাশুড়িকে এত ভালোবেসেছিলাম, মুহূর্তের মধ্যেই তার জন্য ঘৃণা জন্ম নিল আমার মনে। আসলে আমি জানতাম না যে আমার নির্বোধ চেহারার শাশুড়ি ভিতর থেকে এতটা নিষ্ঠুর হবে। আমি ভেবেছিলাম যে সে এতটাই নিষ্পাপ, যে সে এমন একজন মহিলা যে সম্পূর্ণ পাপ থেকে অজ্ঞাত ছিল। আমি জানতাম না যে সে একটা ভালো মানুষের মুখোশ দিয়ে নিজেকে ঢেকে রাখছে, কিন্তু এটাই বাস্তবতা। তিনি অনেক ভীতুজনক ছিলেন, কিন্তু এত কিছু কিভাবে হলো আমি তো নিজেকে এটা বিশ্বাসই করাতে পারছি না। এই সব কিছু জানতে পেরে আমি খুব দুশ্চিন্তায় পড়েছিলাম আর ভেবেছিলাম যে এই সব কিছু আমার স্বামীকে জানানো উচিত। আর কথাটাও এমন ছিল যে এটা আমি অন্য কাউকে চাইলেও বলতে পারতাম না। আমি তো নিজের কাছে পুনরাবৃত্তি করতেই লজ্জা পাচ্ছিলাম যে আমার বৃদ্ধ শাশুড়ি কিভাবে এই কাজটা করতে পারলো। কিন্তু আমি তাকে লক্ষ্য করলাম, ওনার বয়সটাও কিন্তু এত বেশি ছিল না। আমার শাশুড়ি বলেছিলেন তিনি যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 14। এখন আমার শাশুড়ির বয়স 40, কিন্তু তার শরীরটা প্রায় সময় খারাপ থাকতো, যার কারণে তাকে বৃদ্ধ লাগতো। কিন্তু এতদিন ধরে একটা জিনিস আবার দেখলাম যে তার মুখের উজ্জ্বলতাটা আবার ফিরে আসছে। একদিন উনি আমার সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল, আমি তো দেখে ভয় পেয়ে গেলাম। আমি তার জ্ঞান ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করলাম, আল্লাহর রহমতে কিছুক্ষণ পর তার জ্ঞানটাও ফিরে এলো। আমি জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে আপনার? উনি বললেন হয়তো বা ব্লাড প্রেশার কমে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই জন্য একটা রিক্সা নিয়ে তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে গেলাম। কিন্তু হাসপাতালে যেই পৌঁছালাম তখন উনি আবার মাথা ঘুরে পড়ে গেলেন। উনার কি হয়েছে এটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। ডাক্তার দেখে বলছে উনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, যার কারণে উনাকে একটা ইনজেকশনও করা হয় আর রক্ত নেওয়া হয় পরীক্ষার জন্য। এরপর আমরা বাসায় চলে এলাম। কিন্তু পরের দিন যখন আমি রিপোর্ট নিতে গেলাম তখন ডাক্তারের কথা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল। এসব কি বলতেছে উনি? আমি আমার শাশুড়িকে কিচ্ছু বলিনি, আর বদনাম হওয়ার ভয়ে আমি আমার শাশুড়ির রিপোর্টটাও লুকিয়ে রেখেছিলাম। এদিকে আমার শাশুড়ির স্বাস্থ্য ক্রমশই খারাপ হতে থাকে। এমন শরীর খারাপ নিয়ে উনি রোজ রাতে খাবার নিয়ে যেতেন। আমার তো খুব রাগ লাগতো যে এই মহিলা আসলে কি শুরু করছে, কি বোঝাতে চাইতেছে, এরকম খারাপ শরীর নিয়ে ওনাকে বাইরে যেতে হবে। আমি তো তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে খুব মুগ্ধ হয়েছিলাম, কিন্তু এই মহিলা যে এরকম খারাপ কাজ করবে সেটা জানতাম না। এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে উনি খাবার দেওয়ার অজুহাতে তার প্রেমিকের সাথে দেখা করতেন এবং দুজনে সেখানে একসাথে খাওয়া দাওয়া করতেন। এই বয়সে এসে আমার শাশুড়ি এইসব কাজকর্ম দেখে আমার খুব খারাপ লাগছিল। তার তো এই বয়সে এইসব করা ঠিক হয়নি। এই ব্যাপারটা আমি আমার স্বামীকেও বলার সাহস পাইনি, কারণ সে যদি আমাকে অবিশ্বাস করে। এই জন্য ভাবলাম আমি হাতে নাতে সব প্রমাণ জোগাড় করেই তার সাথে কথা বলবো। আমি আমার শাশুড়ির পিছু নিব বলে ঠিক করি। ভেবেছিলাম আজ রাতে উনি যখন খাবার নিয়ে বের হবে তখনই আমি তার পিছে পিছে বের হব। কিন্তু আমার তো তখন মনে হলো যে উনি তালা চাবি নিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতেন। এই জন্য এর পরের দিন আমি তাকে বললাম যে মা, আপনি তো আমাকে একা রেখে যান, ঘরে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি তো ঘর থেকে বের হতে পারবো না, আপনি এখন থেকে আর তালা দিয়ে যাবেন। এই কথা শুনে আমার শাশুড়ির মুখের রংটা ম্লান হয়ে গেছিল। আমার মনে হলো যে আমি যা বলেছি ওনার পছন্দ হয়নি। এর পরের দিন আমার শাশুড়ি যখন বের হলো তখন আমিও তার পিছে পিছে বের হলাম। সেদিন আমি একটা পুরনো চাদর পরেছিলাম, কারণ আমার চাদরগুলো আমার শাশুড়ি চিনতো। উনি যদি আমাকে বুঝতে পারে যে আমি তাকে অনুসরণ করছি, যার কারণে আমার বিয়ের আগে একটা চাদর ছিল ওটা গায়ে দিয়ে আমি তার পিছু নিলাম। তখন রাত 9টা বাজে, এলাকাটা জনশূন্য ছিল, কারণ গ্রামের মানুষজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি আমার শাশুড়িকে এমন ভাবে তাড়া করছিলাম যাতে ওনার মনে যেত সন্দেহ না লাগে যে তার পিছনে কেউ আছে। আমি ভাবছিলাম যে একজন অসুস্থ মানুষ কিভাবে এত দূর আসতে পারে। এরপর দেখা গেল উনি একটা অনেক পুরনো বাড়িতে প্রবেশ করলেন। আমি তো ভাবছিলাম উনি হয়তো বা ঘরে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দিবেন। আমি যখন কাছে গিয়ে দেখলাম তখন দেখলাম দরজায় কোনো লক নেই। বাড়িটি এত পুরনো ছিল যে এর দেয়ালগুলো এর সাক্ষী ছিল। আমি যখন ঘরে উকি দিলাম দেখলাম আমার শাশুড়ি আর একটা লোক দুজনেই বসে আছে। শুধু বসে নেই, আমার শাশুড়ি তাকে হাত দিয়ে ভাত মেখে খাইয়েও দিচ্ছে। তারা খুশিও ছিল। এসব দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। পরে ভাবলাম আমার শাশুড়ির এই বুঝি এতিমদের খাওয়ানো, তাই না? যেখানে উনি একজন অপরিচিত লোকের বাসায় এসে উনাকে আবার খাওয়াচ্ছে। আমি এতটাই বোকা ছিলাম যে আমার শাশুড়িকে আমি কখনো সন্দেহ করিনি। উল্টো আমি তাকে অনেক ভালো মানুষ হিসেবে বিবেচনা করেছি, যিনি তার স্বামীর প্রতি অনুগত ছিলেন এবং রাস্তায় বেরিয়ে এসে দরিদ্রদের খাবার দিতেন তার স্বামীর পুণ্যের জন্য। তবে এখানে শুধু খাওয়ানো ছিল না, অচেনা কোনো ব্যক্তির সাথে পরিচয় ছিল। বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে। আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন। তখন
তখন আমি নিশ্চিত হলাম যে এই সেই ব্যক্তি যার সাথে আমার শাশুড়ির অবৈধ সম্পর্ক ছিল, যাকে খাবার দেওয়ার জন্য আমার শাশুড়ি প্রতিদিন বাইরে চলে আসতেন। প্রথমে আমি সেখানে গিয়ে দুজনকে খারাপ কথা বলতে চাইছিলাম, তারপর ভাবলাম ওরা আবার আমার কোনো ক্ষতি করবে না তো, আর আমি তো লোকটাকে চিনিও না। তখন আমার হঠাৎ মনে হলো যে আমি আমার বাড়িটা পেছন দিক থেকে খোলা রেখে আসছি। তখন আমার মনে হলো হঠাৎ বাড়িতে চোর ঢুকবে না তো। চোরের কথা মনে হওয়াতেই আমি বাড়িতে চলে এলাম, কারণ সেখানে আমার কিছু মূল্যবান গহনা আর জিনিসপত্র ছিল। আমি চিন্তা করে পাগল হয়ে যাচ্ছিলাম। এরপর আমি মনে মনে ভাবলাম আমার শাশুড়ি যখন বাড়ি আসবে তখন আমি যা ইচ্ছা তাই বলবো, কারণ এখানে যেহেতু লোকটা ছিল ওদের সামনে তো আমি তাকে কিছু বলতে পারতাম না। আমার শাশুড়ি যখন বাড়ি ফিরলেন আমাকে জেগে থাকতে দেখে কিছুটা হতবাক হয়েছেন এবং আমাকে বললেন, তুমি কি এখনো ঘুমাওনি? আমিও রেগে গিয়ে বললাম, যে মহিলার শাশুড়ি এত খারাপ হতে পারে সেই মহিলা কি করে ঘুমাবে? তখন আমার শাশুড়ি বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন। আমি তখন বললাম, আপনি একদম আমার দিকে এইভাবে তাকাবেন না। আপনি খাবার দেওয়ার অজুহাতে প্রতিদিন কার সাথে দেখা করতে যান, আর আপনার পেটের সন্তান যেটা আছে সেটা কার সন্তান, সেসব ব্যাপারে কিন্তু আমি সব জেনে গেছি। আমার শাশুড়ি আমাকে বললেন, এসব কি বলছো তুমি? তখন আমি তার মেডিকেল রিপোর্টটা তার মুখের দিকে ছুড়ে দিয়ে বললাম, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এই নেন আপনার রিপোর্ট, এই দেখেন আপনি গর্ভবতী, আর এখন আমি এটাই দেখতে চাই যে আপনি কার পাপ পেটে নিয়ে ঘুরতেছেন। আমার শাশুড়ি পরে রিপোর্টটা পুরোটাই পড়লেন। শাশুড়ি বললেন, রিপোর্টে ভুল আসছে। তখন আমি বললাম, রিপোর্টে ভুল আসছে ঠিক আছে, কিন্তু আপনি প্রতিদিন কার সাথে কথা বলেন? স্বামীর কথা বলে অন্য লোকের সাথে কথা বলতে লজ্জা করেন আপনার? আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? এতে তো আমার শ্বশুর আপনার ছেলে দুজনেরই মান সম্মান জড়িত আছে। আমার শ্বশুর যদি বেঁচে থাকতো তাহলে না সমাজ জিনিসটা মানতো, কিন্তু এই জিনিসটা কিভাবে মানবো আমরা? আমার যত ক্ষোভ আর আক্রোশ আমি সব আমার শাশুড়ির উপর ঝাড়লাম। তখন তিনি বললেন, তুমি ভুল বুঝতেছো বৌমা, আমি যেখানে ওই লোকটির সাথে দেখা করতে যাই সে আমার ভাই। তাকে কেউ ডাকাতের মিথ্যা মামলায় জড়ায়, সেই কারণে সে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য এই বাড়িতে লুকিয়ে থাকে, আর প্রতিদিন আমি তাকে খাবার দিতে যাই। আমি বাধ্য হয়ে তোমাকে মিথ্যা কথা বলছি বৌমা। তখন আমি বললাম, কেন বললেন? আর আমি এতটাই মূর্খ নয় যে আমি বুঝতে পারবো না যে আপনাদের দুজনের মধ্যে আসলে কি সম্পর্ক। ওই মুহূর্তে আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা কানে ধরতে যে কথাটা শুনলাম আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি অবাক হয়ে আমার শাশুড়ির দিকে তাকালাম আর ফোনটা কান থেকে সরিয়ে নিলাম। আমার শাশুড়ি বললেন, কে ফোন করছে, কি হয়েছে, তুমি এতটা বিচলিত কেন? আমার ছেলে ঠিক আছে তো? আমি এরপর ওইখান থেকে আমার রুমে চলে যাই। আমি ঘরের দরজাটা বন্ধ করে নিজেই কাঁদতে শুরু করি যে এটা আমি কি করলাম। আমার শাশুড়ি আমাকে বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কার ফোন ছিল? কি আর বলবো, ওই ফোনটা ছিল ওই ল্যাব থেকে, যে ল্যাবে আমি আমার শাশুড়ি পরীক্ষা করিয়েছিলাম। ওখান থেকে আমাকে বলা হয়েছে যে রিপোর্ট নাকি উল্টাপাল্টা হয়েছে। তোমার কাছে যে রিপোর্টটা গেছে সেটা একটা নবদম্পতির রিপোর্ট, যার নাম তোমার শাশুড়ির সাথে মিলে গেছে। তোমার শাশুড়ির রিপোর্টটা আমার কাছে আছে, আর এই রিপোর্ট অনুযায়ী তোমার শাশুড়িকে দেখাচ্ছে তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এখন আমি আমার শাশুড়িকে কি বলবো যে আমি আমার শাশুড়িকে তার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছি? তার জীবনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। কোন মুখে আমি আমার শাশুড়িকে এই কথাটা বলবো, আর কোন মুখে আমি তার কাছে ক্ষমাটা চাইবো? অবশেষে আমি দরজাটা খুললাম আর আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। এরপর তাকে পুরো ঘটনাটা খুলে বললাম। এরপর থেকে আমার শাশুড়ি প্রতিনিয়ত অনেক অসুস্থ হয়ে পড়ে, আর তার চোখে আমার জন্য সবসময় একটা অভিযোগ ছিল। সেই লোকটি আসলে আমার শাশুড়ি ভাই ছিল, যে পুলিশের কাছ থেকে লুকিয়েছিল। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি সবকিছু ধ্বংস করে দিল। এর কয়েক মাস পর আমার শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেলেন, কারণ তার ক্যান্সার হয়েছিল। কিন্তু আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমার তখন উচিত ছিল আমার শাশুড়ি সম্পূর্ণ কথাটা শোনা এবং ল্যাবের লোকজনকে বলা যে আপনাদের রিপোর্টটা হয়তো বা ভুল হয়েছে, কিন্তু তখন আমার চোখ বন্ধ ছিল। আর এখানেই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি। এটাই আমার হৃদয়ে সবচেয়ে বড় বোঝা হয়েছে।